দেখছেন চ্যানেল 9। প্রণব সাহাকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিশেষ একটি দিন, এবং বিশেষ একটি দিন মানেই চ্যানেল 9 আপনারা সবাই জানেন। এবং আপনারা সবাই জানেন যে বিশেষ করে বিশ্ব শান্তিরক্ষী দিবসে আমরা বিশেষ আয়োজন নিয়ে নানান ধরনের বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে থাকি, সব বছরই থাকি। এবং এবছর আমরা একটু চেষ্টা করব দেখার জন্য যে বিশেষ করে বাংলাদেশের বীর দামাল ছেলেরা কিভাবে নিজের ঝুঁকি নিয়ে বিশ্ব শান্তিতে অবদান রাখছেন। আমরা একদম কোনো রকমের কোনো ভনিতা না করে বিশ্ব শান্তির অগ্রদূত আমরা যদি এমন একটি শিরোনামে রাখি, এবং আমাদের সঙ্গে বিশিষ্ট দুজন মানুষকে পেয়েছি, দুজনেই আমার ভীষণ খুব প্রিয়। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। হাফিজ, আপনি নিশ্চয়ই শান্তিরক্ষীতে ছিলেন, এমদাদ স্যার ছিলেন কিনা মানে সেটা স্যার কাছ থেকে একটু শুনবো। যে স্যার, বিশেষ করে বাংলাদেশের এই তরুণরা শান্তির রক্ষার কাজে একেবারে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। আমরা এই দিবসটিতে প্রায়শই আপনাদের মুখোমুখি হই, এবং এটি যে একটি ঝুঁকিপূর্ণ এবং সুনামের সঙ্গে বাংলাদেশ করছে সেটি কিন্তু বিশ্বের সকল দেশ এক বাক্যে স্বীকার করে। এমদাদ স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে আমরা এই আলোচনাটা শুরু করার প্রারম্ভে প্রাক মুহূর্তে আমি পৃথিবীর দেশে দেশে শান্তি রক্ষা, শান্তি স্থাপন করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তথা সামরিক বাহিনীর যেসব অকুতোভয় সৈনিক অফিসার যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে আমি একটু শুরু করি। যেমন এশিয়া মহাদেশ থেকে শুরু করি। ইরান ইরাক যুদ্ধের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রচন্ড, সেই যুদ্ধের দামামা তখন ইরান ইরাক, সেই যুদ্ধের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেখানে শান্তি স্থাপন করার জন্য কাজ করেছে। পরপরই কম্বোডিয়াতে, সেটাও অন্য ধরনের একটা যুদ্ধ। একখানে ছিল ইরান ইরাকের মধ্যে ছিল একটা পরাশক্তি, একটা শক্তিকে পিছন থেকে ইন্ধন দিচ্ছিল, আর কম্বোডিয়াতে সেখানে পুরা অলমোস্ট একটা পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্বের মধ্যে একটা হানাহানির মাঝামাঝি গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে শান্তি স্থাপনে কাজ করেছে। তারপরে ইস্ট তিমুরে আবার অন্য ধরনের একটা প্রেক্ষাপট ছিল। সেখানে শুধু সেখানে আমরা শান্তি স্থাপন করতে যাই নাই, সেখানে আমরা নেতৃত্ব দিয়েছি। জেনারেল রাজ্জাক সেখানে ফোর্স কমান্ডার ছিলেন। তারপর পরেই আমরা আফগানিস্তানে আমাদের অবদান ছিল। এবার ইউরোপের দিকে যদি যাই, ইউরোপে সভ্যতাদর্পী ইউরোপ, সেখানে বিহাসে আমাদের একটা, অর্থাৎ বসনিয়া হার্জেগোভিনা যে স্লাভদের যে স্লটার চলছিল সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে। বিশেষ করে সাব্রেনিস্কার হত্যাকাণ্ড, এই গত সপ্তাহে জাতিসংঘ প্রস্তাব পাশ করেছে যে সাব্রেনিস্কা দিবস 11ই জুলাই আগামী পালিত হবে। তো সেখানে হাজার হাজার মানুষকে, নিরীহ নারী পুরুষ শিশু, একেবারেই জাতিসংঘ শান্তিরক্ষা নেদারল্যান্ডের সৈন্যরা ছিল, তাদের উপস্থিতিতে, তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, তাদের নিশ্চয়তার মধ্যে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে। সেখানে আমরা বিহাসে আমাদের একটা ব্রিগেড ছিল, মেকানাইজ ব্রিগেড, তারা সেখানে শান্তি স্থাপন করেছে। এবং এই বসনিয়া হার্জেগোভিনার মানুষ এখনো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে, এবং স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ যেখানেই শান্তি স্থাপন করতে যায়, শান্তি রক্ষা করতে চায়, সেখান থেকেই তখন তারা ফিরে আসেন, তখন কিন্তু অসংখ্য সুনাম নিয়ে আসেন। এবং বিশ্বের কোথাও আমরা দেখি না যে বাংলাদেশের সৈনিকদের বিরুদ্ধে একটি অভিযোগ, একটি মন্দ বিষয় উত্থাপিত হতে। এটি কিন্তু আমরা যখন বলি আমাদেরকেও কিন্তু গর্বে বুকটি ভরে ওঠে। আমি স্যার আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান হয়েছে। হাফিজ, আপনার কাছ থেকে আমি একটু শোনার চেষ্টা করব যে আমরা নানাভাবে, আপনি গণমাধ্যমে যুক্ত হন, কখনো বঙ্গবন্ধু গবেষক হিসেবে সেটা আপনি ডেভেলপ করেছেন, গণমাধ্যম নিয়ে আপনার বিস্তর আগ্রহ, পড়াশোনা, সেটা আপনি নিজেই ডেভেলপ করেছেন, এবং এর বাইরে পলিটিক্স এবং অন্য নানান ইস্যুতে আপনি কথা বলেন। কিন্তু যেই বিষয়টি আপনার আলোচনা হয় না সেটি হচ্ছে যে আপনি এই শান্তি রক্ষা মিশনে গিয়েছিলেন, এবং সেখানে খুব কাছ থেকে সে দেখার সুযোগ হয়েছিল। আজকে না হয় আমরা সেই অভিজ্ঞতাটা একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাইব, যে প্রশ্ন রাখছি না, কেমন অভিজ্ঞতা, কেমন ছিলেন, কি যুক্ত করবেন হাফিজ? আপনাকে ধন্যবাদ। শান্তিরক্ষা মিশনে আমার অভিজ্ঞতাটা 2013 সালে আমি কঙ্গোতে ইউএন মিশন করেছিলাম, এবং ইঞ্জিনিয়ারিং একটি ব্যাটালিয়নের সাথে ইউএন মিশন করেছিলাম। তো ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, আমাদের ব্যাটালিয়নটি কিন্তু সেই সময়ে ছিল পাকিস্তান একটা ব্রিগেডের আন্ডারে।
তো এটা দুই ধরনের অভিজ্ঞতা। যে আপনার শান্তিরক্ষা মিশনে যে একটা ইন টোটাল যে একটা ইস্যু, বিকজ সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্টারি বানানো হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। তো শান্তিরক্ষী মিশনে ওই সময়ের যে অভিজ্ঞতাটা, সেই জায়গা থেকে তখন কাছ থেকে যেটা দেখেছি আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশিদের শান্তিরক্ষা মিশনে যারা অংশগ্রহণ করেন তাদের গ্রহণযোগ্যতার জায়গাটি অত্যন্ত বড় কিছু কারণ আছে। তার মধ্যে একটি হচ্ছে প্রফেশনালিজম আমাদের, এবং আরেকটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান যে অ্যাক্টিভিটি গুলা সেই জায়গাগুলোতে ইনভলভ হয়, এবং খুব ক্রিটিক্যালি যে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো থাকে সেই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার যে সক্ষমতা। এবং প্রতিটি ক্ষেত্রে এখানে মনিটরিং এ আমরা জানি যে আর্মি হেডকোয়ার্টার ও ডাইরেক্টরেট আছে, সেখান থেকে কিন্তু সবসময় একটা সংযোগ, একটা সেতু বন্ধ তৈরি করা হয়। এবং ইউএন প্রত্যেকটা জায়গাতে কি হয়, একটা মেকানিজম আছে, সেই মেকানিজম গুলোতে কিন্তু যে অফিসগুলো থাকে সেখানে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে অনেকে চাকরি করেন এবং বহু জাতিক তারা, কেউ হয়তো আফ্রিকারই মানুষ, কেউ হয়তো আমেরিকা থেকে এসেছেন, কেউ হয়তো। সো ইউএন মিশন মানে তো শুধু একটি মিলিটারি অংশ না, এটার সাথে আরো বেশ কিছু বিষয় জড়িত, এবং এই সমস্ত বিষয়ের মধ্যে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তারা একটি জায়গা দখল করে থাকে, তাদেরকে ওই সম্মানটি সেখানে দেওয়া হয় তাদের কার্যপ্রণালীর জন্য এবং কন্ট্রিবিউটিং ক্ষমতার জন্য, যে পরিমাণে ক্ষমতা কন্ট্রিবিউট করার যে সক্ষমতা। এবং সেটি কিন্তু আমি প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করেছি আমার টোটাল 1 বছরের অধিক সময় যে ইউএন মিশনে আমি ছিলাম সেই সময়ে। আমি আসবো আপনার কাছে এমদাদ স্যার, আপনার কাছ থেকে একটু শুনবো যে বাংলাদেশের সেনাবাহিনী তাদের যে দক্ষতা, মেধা এবং প্রফেশনালিজম, মেজর অফিস যে কথাগুলো বলছিলেন, এগুলো তো একেবারে বিশ্বমানের, সেটা তো আমরা দেখি। আমরা সাম্প্রতিক সময়ে দেখি কোনো কোনো গণমাধ্যম, মানে বাংলাদেশের নয় বাইরের, তারা কিছু উস্কো খুস্কো মানে প্রশ্ন তুলতে চান, কিন্তু তাদের কোনো এভিডেন্স, তাদের সেই ইনফরমেশন বা তাদের যে ন্যায্যতা বা তাদের যে গ্রহণযোগ্যতা, সেগুলোর ধারে কারে কিছু নেই, কিন্তু ইনিয়ে বিনিয়ে একটা গল্প বলার একটা চেষ্টা। আপনার কি মনে হয় যে আসলে এই জায়গাটিতে, এই ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো করছে বলেই একটুখানি সুনাম নষ্টের একটা উদ্দেশ্য এগুলো হয়? এমদাদ স্যার, আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে এমদাদ স্যার, যে প্রশ্ন আপনার কাছে রাখা ছিল, কি উত্তরে কি জানাবেন? ধন্যবাদ। আপনি ডয়চে ভেলের কথা বলছিলেন, আমি জানি ওই যে যে রিপোর্টটা করেছেন। আমার তো ইচ্ছে হয় ডয়চে ভেলের যে রিপোর্টটা দিয়েছে, এখানে আমার একটা বই আছে, আমি অভিজ্ঞতার কথা হয়তো এখনো বলবো না। 91টা দেশের অফিসার ছিল কঙ্গোতে। সো আই ওয়াজ হ্যাভিং অ্যান রেস্কিউ মিশন। আপনি হয়তো আমার ওই মিশনের গল্পটা আপনাকে বলা হয় নাই বা অভিজ্ঞতা শেয়ার করি নাই। সেটা হচ্ছে, দিস ইজ দ্য বুক অন হাউ আই রেস্কিউড দ্য নেপালিস ফ্রম দ্য ক্যানিবলস। আই ওয়াজ 45 days with the cannibals in Ituri, a district called Ituri, and I got the highest commendation from UN Secretary General. Here is the report. আমি যদি ওই ডয়চে ভেলের এদের পেতাম, তাহলে এই রিপোর্টটা 10 বার করে তাদেরকে পড়তে বলতাম, যে what he has written on this. There's single-handedly how a gentleman, an officer of Bangladesh Army, rescued the people. This is the book published from the Prathama. মতিউর রহমান আমাকে এই বইটা সম্বন্ধে একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমি আমার অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে বলি। যে ওনার কথা হলো যে বাঙালির যে অভিযানিক সাহিত্য, এই অভিযানের কথাটা, গল্পটা, এই বইটা হয়তো একদিন অভিযানিক সাহিত্যে অন্যতম একটা সাহিত্য হিসাবে, অভিযানিক সাহিত্য হিসেবে পরিগণিত হবে। সো দেয়ার বাই, এটা আমি কথাটা তখন শেষ করতে পারি নাই। ইউরোপের কথা, ইউরোপে আমরা জর্জিয়াতে আমরা শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করেছি। আফ্রিকাতে কঙ্গোতে, যা মোস্ট ডিফিকাল্ট, যেটাকে হার্ট অফ দ্য ডার্কনেস বলা হয়, জোসেফ কর্নারের হার্ট অফ দ্য ডার্কনেস এই জন্য বলা হয়, সেখানে অন্ধকারের অন্ধকার, প্রেতাত্মার মতো একটা জায়গায়, সেখানে মানুষের হানাহানি, মানুষকে মানুষ
হত্যাকাণ্ডে অবলীলায় মানুষ হত্যা করছে, তাদের সেখানে বিশ্বাস হচ্ছে যে তুমি যদি হত্যাকাণ্ডে শিকারে পরিণত হয় 21 দিনের মধ্যে তুমি আবার ফেরত আসবে। আমি ইফ আই ক্যান ইট সামওয়ান হু ইজ ইয়াঙ্গার দেন মি, আর তার যে বাকি বয়স আছে, শক্তি আছে, এটা আমার মধ্যে ইনডিউসড হবে, এটা আসবে। তারা তাদের ওখানে মেডিসিন ম্যানদের উপরে বিশ্বাস করে, সেই করে তারা হত্যাকাণ্ডে নিজেদেরকে ব্যাপৃত করে। সেখানে এই যে অমানবিকতা, এই যে আমাদের সাথে ছিল উরুগুয়েন ব্যাটালিয়নের একটা পুরো প্যাট্রোল, যখন গারাম্বা পার্ট শুনেছেন কিনা জানি না, পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য একটা, সেটাকে বলা হয় ইউনেস্কোর একটা প্রেশাস প্রিজার্ভেশন, সেখানে যখন তাদের ড্রপ করা হলো পুরা আমাদের উপস্থিতিতে, আমার দুর্ভাগ্য হয়েছিল ওগুলি দেখার। ক্ষত বিক্ষত মানুষ যখন শকুন যেরকম করে খায়, সেরকম করে মানুষগুলোকে 21টা পুরো পেট্রোলটাকে তারা মানুষকে করে খেয়ে ফেলেছে। তো এই যে অভিজ্ঞতা, সেখানে আমরা গিয়ে ক্যাফেতে আমাদের 9 জন অফিসার এবং জওয়ান জীবন দিয়ে তাদেরকে সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছে, তাদের কথা সেখানে আমরা এখনো বলি। সিয়েরা লিওনে বাংলা ভাষাকে তারা এখন দ্বিতীয় তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ করেছে। আপনি লাইবেরিয়াতে, মনরোভিয়াতে এখনো। স্যার, আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে যারা বাংলাদেশের এই প্রফেশনাল এই কাজগুলো যারা করছেন তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলার চেষ্টা করেন, আপনি কি মনে করেন যে এই জায়গাটিতে বাংলাদেশ ভালো করছে বলেই এই ধরনের ইনিয়ে বিনিয়ে প্রশ্ন তোলার করার একটা চেষ্টা? এটা দুটো জিনিস আছে। আমি বলবো যে যেখানে তাদের একটা বড়সড় স্বার্থের উপর বাংলাদেশ সেনাবাহিনী আঘাত করে যাচ্ছে, যেমন মংবালু, আমার যেখানে ছিলাম আমি ইতুরিতে, মংবালু হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সোনার খনি। সেখানে আসান্তি গোল্ড মাইনাররা গোল্ড সেখানে করে, তারা এক্সপ্লোর করে, সেটা ইউরোপে তারা রপ্তানি করে। এখন যেই শান্তিরক্ষীরা যারা ছিল আমাদের আগে, তারা সেখান থেকে গোল্ড এদেরকে স্মাগল করার জন্য, অর্থাৎ তারা যে ডিভাইড অ্যান্ড রুলের মতো আমাদের যেমন হিন্দু মুসলমান বিভক্ত করেছে, সেখানে ডিভাইড করেছে। আলুরদের বল তোমাদের অস্ত্র দিব, তুমি আমাকে গোল্ড দাও। আবার এদিকে লেন্দুদের বলে তোমাকে আমাকে তোমাকে আমাকে গোল্ড দাও, তোমাকে অস্ত্র দিব। এরা পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে, কে কত বেশি অস্ত্র পাবে সেটার জন্য প্রতিযোগিতায় থাকে, আর গোল্ডগুলি তাদের দিতে থাকে। আমি যেই বছরে কঙ্গোতে ছিলাম সেই বছরে উগান্ডা 1 ছটাক স্বর্ণ উৎপাদন করে না, শুধু অ্যান্টোবিট থেকে উগান্ডার 27 টন স্বর্ণ ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশন স্পেশালি বেলজিয়ামে গিয়েছে, আমাদের হিসাবে সেটা ছিল। এখন কথা হচ্ছে এই যে আমরা যখন সেটা বাধা সৃষ্টি করেছি, তখন সেখানে তাদের এই যে বাংলাদেশ সেনাবাহিনী যে ডিভোশন নিয়ে কাজ করে, যে কমিটমেন্ট নিয়ে, যে উইজডম নিয়ে, যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের সম্মান, এগুলিকে আমরা যখন ঊর্ধ্বতলে ধরি, ওখানে যখন কম্প্রোমাইজ করি না, এদের অনেকের স্বার্থহানি হয়। এখন তারা জানে, যদি যেমন আমি আমেরিকান সিনেটর ব্রাউন ব্যাগকে প্রশ্ন করেছি যে 40 লক্ষ মানুষ কঙ্গোতে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার পরে, দেন ইউ হ্যাভ ব্রট আস এজ দ্য ব্লু হেলমেটস। তো এখন কেন ওই মানুষগুলো যখন হত্যাকাণ্ডে যখন শিকারে পরিণত হচ্ছে আগে, তখন তোমাদের কি একবারও চেতনাবোধ জাগ্রত হয় না যে এখানে তো আমাদের তখন আনো? এখন যেন মানুষ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার পরে, বিনাশ হয়ে যাওয়ার পরে, কোলতান নিয়ে যাওয়ার পরে, তোমরা ইউরেনিয়াম নিয়ে যাচ্ছ, কোলতান নিয়ে যাচ্ছ, এখান থেকে তার প্রেশার স্যুটগুলি নিয়ে যাচ্ছ, গড় নিয়ে যাচ্ছ, এইসবের পরে এখন তোমরা আমাদের এখানে পাঠিয়েছ, হোয়াট ইজ ইউর অ্যান্সার? আপনি যখন প্রশ্ন করছেন, সে আই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার, তার কোনো উত্তর নাই। স্যার, আমি আসবো আপনার কাছে। হাফিজ এমদাদ স্যারের কথা সূত্র ধরে আপনার কাছ থেকে একটু শুনবো যে যারা এই সমস্ত মিথ্যা বানোয়ার প্রতিবেদন তৈরি করে, বা গণমাধ্যমের সাথে আপনার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে, বা আমার বিরুদ্ধেও যদি আপনি লিখতে চান, তাহলে একটা নিয়মের মধ্যে পড়ে যে আপনি আমার সঙ্গে কথা বলবেন এবং আমার বক্তব্য নেবেন, এবং সেটা যদি যৌক্তিক হয় তাহলে সেটি ছাপবেন, বা যৌক্তিক হলে সেটি দেখাবেন। কিন্তু কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে তারা সেটি করলো, এবং মানে সেটি এমদাদ স্যারকে যে প্রশ্নটি করেছি যে বাংলাদেশ ভালো করছে বলেই কি এই আঘাতগুলো করার চেষ্টা হচ্ছে, কি বলবেন হাফিজ? ধন্যবাদ। ষড়যন্ত্রটা কিন্তু আসলে তার চেয়ে বেশি। বাংলাদেশ ভালো করছে বলেই যদি সেটি না, আমি বলবো যে এটা তো একটা ভেস্টেড গ্রুপ। কারণ আপনি দেখেন যারা সেখানে কাজ করছে তারা কিন্তু বাংলাদেশেই বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করেছিল এবং প্রথিতযশা সাংবাদিক। কিন্তু তারা যখন সেখানে গিয়ে কাজ করছে তখন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার প্যাটার্নে কাজ করছে। মূলধারার গণমাধ্যম যে প্যাটার্নে কাজ করার কথা, আপনি যদি ডকুমেন্টারিটা দেখেন, সেখানে একজন কমান্ডারের কথা বলা হচ্ছে, ভিকটিমের কথা বলা হচ্ছে, বলে যাদেরকে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে ভয়েস ডিস্টর্টেড, এবং আপনি কিন্তু বুঝতে পারছেন না যে সেটি আসলে কোন ব্যক্তির কথা।
কারণ আপনি যদি বলেন যে এই যে কমান্ডারের কথা তুমি বললা, যে আপনি একটি সংস্থার কথা বলা হয়েছে, র্যাবের কথা বলা হয়েছে, র্যাবের যে কমান্ডারের কথা তুমি বললা, আসলে সে কি কমান্ডার, র্যাব কমান্ডার, অথবা এরকম কাউকে কি আসলে আনা হলো, নাকি তুমি একটি একটি ফিকটিশাস একটা জায়গা দাঁড় করানোর জন্য সেইখানে আহ, এরকম একটা ক্যারেক্টারকে নিয়ে আসা হলো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাতে আপনি যাদেরকে দায়ী করছেন, প্রথমত হচ্ছে আপনি রিয়েল কোনো ক্যারেক্টার দাঁড় করাচ্ছেন না, রিয়েল ক্যারেক্টারের কাছ থেকে কিন্তু শুনছেন না, বা রিয়েল ভিকটিমকে কিন্তু আপনি সামনে আনছেন না। তারপরে ভয়েস ডিস্টর্ট করছেন, এবং তারপরে আবার যাদেরকে আপনি টার্গেট করলেন তাদের কাছ থেকে কোনো, মানে তাদের মতামত আপনি নিলেন না। আপনি গণমাধ্যমের লোক, বহু বছর ধরে গণমাধ্যমে কাজ করছেন, আপনাকেই যদি এই কোশ্চেনটি করা হয় যে গণমাধ্যমের টোটাল নর্মসে, এবং আপনি যে একটি ভিজুয়াল প্রোডাকশন করবেন, ভিজুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে যে আপনাকে সেই ক্ষেত্রে যে কতগুলো নর্মস আছে, সেই জায়গাগুলো কি আসলে মেনটেন করা হয়েছে এই ডকুমেন্টারিতে? বিশ্বাসযোগ্যভাবে মেনটেন করা হয়েছে? আমি নিশ্চয়ই, আপনি এটার উত্তর আপনাকে নেতিবাচকই হবে যে না, আমি এটা maintain করা হয়নি। ইমদাদ স্যার যে কথা বলছিলেন বা স্যারের বই থেকে যে রেফারেন্স দিচ্ছিলেন, আমার তো মনে হয় যে এগুলো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, যে ঘটনাগুলো স্যার আমাদেরকে বলছিলেন, এবং কত আত্মত্যাগ আমাদের সশস্ত্র বাহিনীর, সেগুলোকে পৃথিবীর অন্য কোনো দেশ হলে এগুলো একেবারে হলিউড স্ট্যান্ডার্ড মুভি হতো, যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা শান্তি মিশনে যে কি বলিষ্ঠ যোদ্ধার মতো যুদ্ধ করে শান্তি রক্ষা করছেন, নিজেরা আত্মত্যাগ করছেন এবং দেশের পতাকাকে কত উচ্চে ধরছেন। এবং অন্যদিকে উল্টো যে চিত্রটি আমরা দেখি, যে একেবারে ঈর্ষান্বিত হয়ে, মানে বিপদগ্রস্ত করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য এইসব করা। আমি জানি না যে এইসবের পিছনে কি রাজনীতি, এমদাদ স্যার হয়তো আরও ভালো বলতে পারবেন। স্যার, সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমাদের কি করা উচিত, এবং এই পরিস্থিতি থেকেই বা আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? এমদাদ স্যার। ধন্যবাদ। আসলে আমি আরো একটা ব্যক্তিগত আমি একটু এখানে নস্টালজিক হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই, বিকজ আই নো দ্যাট হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন এন্ড হাউ আই টুক দ্য লাইফ ইন দ্য জঙ্গল। আমাকে আমার বিশেষ করে যারা এখন শুনছেন, হয়তো আমার কলিগ অফিসাররা সবাই তখন যে কি রকম একটা অস্থিরতার মধ্যে ছিলেন। এবং ওয়েন আই ওয়াজ ড্রপ ইন দ্য জঙ্গল, দ্যাট ইজ রেইন ফরেস্ট, তখন উইং কমান্ডার মামুন, হয়তো মামুন খুব আমাকে ইদানিং ফ্লাইটে পেলে পরে সে নস্টালজিক হয়ে যায়, স্যার এটা কি করছেন, কোথায় আপনি নামবেন, কি করে, আপনি যদি ফিরে না আসেন আমরা কি করবো? তো সেই ফিরে না আসার জীবন থেকে ফিরে এসেছি। সেজন্য যখন এইসব কথা বলা হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর কথা, সামরিক বাহিনীর কন্ট্রিবিউশন নিয়ে কেউ যদি প্রশ্ন তোলার দুঃসাহস দেখায়, আমি তো সেটাই বলি যে তাহলে তাদের যে উদ্দেশ্য কি, এটা যে মঙ্গলজনক নয়। আমি তাইলে বলবো কিগালিতে ফরাসি শান্তিরক্ষীদের সামনে 1 মাসের মধ্যে 10 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাদের সামনে একটা লোক, বাংলাদেশ সামরিক বাহিনীর সামনে একটা লোক হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে কোনো শান্তিরক্ষী জাতিসংঘ বলতে পারবে না। কোনো সভ্য দেশ যারা আজকে এইসব ডকুমেন্টারি করেছে, আমাদের সাথে ছিল একজন অফিসার সেই দেশে, যারা এসব কথা বলছে, ডকুমেন্টারি বানিয়েছে। যখন তার অপারেশনের কথা বলা হতো, সে বলে যে আই এম টু টেক পারমিশন ফ্রম মাই ডিফেন্স মিনিস্ট্রি। আরে তুই তোর ডিফেন্স মিনিস্ট্রি কখন পারমিশন নিবি, তারপর তুই অপারেশনে যাবি, ততক্ষণে কি ওখানে বসে থাকবে? এটা কি দ্য ইনসার্জেন্ট or with intention, the soldiers, those are they are the rebel. Do you think that তারা ওখানে কোবরা মাথাতে বসে থাকবে তার জন্য তুমি যে কখন আসবা? কোবরা মাথাটা হচ্ছে সাপের থেকেও বিষধর। তার সাথে ছিল কাকাদু, পৃথিবীর দুর্দান্ত আফ্রিকার হরিতরি কম্পনের এক যোদ্ধা। আমরা তো সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট বলার সাথেই মুভ। আর তারে যখন বলা হলো ইউ মাস্ট অ্যাকম্পানি বিকজ ওয়াই ইউ আর আদারওয়াইজ হিয়ার, তার উত্তর হলো আমাকে আই এম টু টেক পারমিশন ফ্রম মাই ডিফেন্স মিনিস্ট্রি, আদারওয়াইজ আই ক্যানট মুভ। তো সেই তারাই আবার আমাদেরকে যখন বলতে আসে যে আমাদের র্যাবের কোথায় কি করলো, আবার র্যাবের সেই বাহাদুর কমান্ডার যারা দেখালো, আমি তো পেলেই হতো তারে, সে বলতেছে যে when I shot the brain was just spread out on my body. এটা কোনোদিন কোনো সামরিক অফিসার, আমার তো মনে হয় সে যদি সবচেয়ে অদম একজন অফিসার হয়, সে কখনো বলবে না এই আমি একজনকে মেরেছি। আমি আসবো আপনি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলেছি, 1 মিনিট আপনি সময় পাবেন, শেষ কথায় কি যুক্ত করবেন? ষড়যন্ত্র তো সবসময় হয়, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আপনার সামরিক বাহিনীর যে ইমেজ, আপনার সামরিক বাহিনীর যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন বাংলাদেশের বাইরে, এই কন্ট্রিবিউশন আসলে সামরিক বাহিনী তো খুব
ঠুনকো কোনো বিষয় না যে সেটি আপনি খুব সহজেই বিতর্কিত করতে পারবেন, এবং এরকম একটি গৌরব উজ্জ্বল বাহিনীকে কোনো অবস্থাতেই আসলে বিতর্কিত করার চেষ্টা করেও করতে পারবেন না। আর আপনি যেটা যেই উদ্দেশ্যে যেটি করার চেষ্টা করা হয়েছে সেটিও কিন্তু পথ কিন্তু অনেক দূরে। কারণ হচ্ছে যে ইউএন মিশন আপনি চাইলেই বন্ধ করে দিতে পারবেন একটা ডকুমেন্টারি, যেটা আসলে ডকুমেন্টারির মাপকাঠিতেই পড়ে না। সেই জায়গা থেকে বিষয়টি আসলে এত সহজ না। স্যার, বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। ইমদাদ স্যার, শেষ করব, শেষ কথা কি যুক্ত করবেন? এটা হচ্ছে আজকে শান্তিরক্ষী দিবস। আমাদের কায় মনোবাক্যে আমাদের প্রার্থনা থাকবে, যারা আমরা জীবন বাজি রেখে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি স্থাপন করেছি, আমাদের আজকে প্রার্থনা হবে সারা পৃথিবীতে এই শান্তি স্থাপিত হোক। যত বেশি শান্তিরক্ষী প্রেরণ কম প্রেরণ করতে হয়, ততই এই পৃথিবীর জন্য মঙ্গলজনক। আমরা এখন গাজাতে কি হচ্ছে দেখছি। যারা এইসব বড় বড় কথা বলে, এই যেমন ডয়েসে বেলে, তাকে একটা প্রশ্নই আমি করতাম, যদি সুযোগ হয় করব, যে 35% আর্মস অ্যান্ড অ্যামুনিশন দে আর সাপ্লাইং টু দ্য ইসরায়েলিস টু কিল দ্য ইনোসেন্ট পিপল, সেখানে শান্তি তো স্থাপন করছেই না। 2000 পাউন্ডের এক একটা গোলা দিচ্ছে, সরবরাহ করছে টু ড্রপ অন টু দ্য কমন পিপল। সেখানে 36,000 মানুষের মধ্যে 16,000 শিশু মৃত্যুবরণ করেছে। এই যে জার্মান, আজকে বলা হচ্ছে জার্মানি দে আর রেসপন্সিবল ফর হলোকস্ট। বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম 60 লক্ষ মানুষকে আজকে যে ইহুদিরা নাচানাচি করছে, জিউসরা 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছে। সেই জার্মানি এখন আবার ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজাতে হত্যাকাণ্ড পরিচালনার জন্য। রাফার মতো একটা অসহায় নিরীহ মানুষ, যেখানে রাফা গতকালও দেখা গেল বম ফেলেছে ট্যাঙ্কের উপরে, সেখানে 45 জন মানুষ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে। আর আমরা এই শান্তি স্থাপন করতে যাই, আমাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়। আসলে এটি এক কথাই দুর্ভাগ্যজনক। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান, আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞ অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।